আর এক ফোনে বাংলা একটু নজর রাখবো চন্দ্রকোনার দিকে। চন্দ্রকোনায় আবাসের টাকা পেয়েও সেখানে হচ্ছে না বাড়ি। বেশ কিছু পরিবারের সদস্যরা তারা সমস্যায় পড়েছেন। চন্দ্রকোনার আদিবাসী পরিবার এই সমস্যায় পড়েছেন। আবাসের টাকা পেয়েও তারা পাচ্ছেন না বাড়ি, তারা বাড়ি তৈরি করতে পারছেন না। কিন্তু কেন বাড়ি তৈরি করতে পারছেন না? টাকা তারা পেয়েছেন, ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছে সুকান্ত, সরাসরি চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, সমস্যাটা কোথায়? টাকা পেয়ে গিয়েছেন অথচ বাড়ি তৈরি করতে পারছেন না কেন, এবং কতগুলো আদিবাসী পরিবার এই সমস্যার মধ্যে রয়েছেন? দেখো জুমেলা, এই যে 11টি আদিবাসী পরিবার, তাদের দাবি যে তারা বছরের পর বছর ধরে তারা জঙ্গল লাগোয়া এলাকায় বাড়ি তৈরি করে আছেন। তাদের নিজস্ব কোনো জায়গা নেই, অর্থাৎ ভূমিহীন এই আদিবাসী পরিবারগুলি তারা কিন্তু একদম ছোট্ট মাটির ঘরে বসবাস করে। তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে আবাস যোজনায় তালিকায় নাম যেমন এসেছিল, তাদের অ্যাকাউন্টেও কিন্তু 60,000 টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকে গিয়েছে। কিন্তু তারপরেই সমস্যা দেখা দিয়েছে, এই পরিবারগুলি বাড়ি তৈরি করতে পারছেন না। কেন বাড়ি তৈরি করতে পারছেন না? তাদের নিজেদের নামে কোনো জায়গা নেই, অর্থাৎ পাট্টা জায়গা তারা আবেদন করেছিলেন বারবার, কিন্তু সেই পাট্টা জায়গা তাদেরকে দেওয়া হয়নি। এই নিয়ে কিন্তু প্রশাসনের কাছে আমরা যোগাযোগ করলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে শীঘ্রই তাদের পাট্টার দিয়ে তাদের বাড়ি অর্থাৎ আবাস যোজনার বাড়ি যাতে তারা তৈরি করতে পারে সেই ব্যবস্থা করবে। ইতিমধ্যে কিন্তু প্রশাসন এই যে 60,000 টাকা করে পরিবারগুলি পেয়েছেন, তাদের টাকা কিন্তু ব্যাংকেই বন্ধ করে রেখেছেন, যাতে করে সেই টাকা তারা খরচা করে দিতে না পারে। আর খুব দ্রুত যাতে তাদেরকে পাট্টার জায়গা দেওয়া যায় সেই নিয়ে প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু তৎপরতার সহিত কাজ করছেন। এখন দেখার কত দ্রুত প্রশাসন পাট্টার জায়গা দিয়ে এই আদিবাসী পরিবারগুলির পাশে দাঁড়ায় এবং তারা আবাস যোজনার বাড়ি তৈরি করতে পারে। জুমেলা, বেশ একেবারে ধন্যবাদ। এই যে টাকা তুলতে পারছি না, আমাদের ঘরের জায়গা নাই বলে, বন প্লটে আছে বলে টাকা তুলতে দেয়নি। টাকা দিয়েছিল, টাকা ফেরত গেছে, তুলতে পারিনি। কি করবো, ঘর তো বানাতে হবে, জায়গা নাই বলে টাকা এখন দিচ্ছে নি, বলছে পাট্টা নাই বলে তোমার ঘর হবে নি, জমি দেয়নি, সেই জন্য ঘর হয়নি। 12 জন ফ্যামিলি আবাস যোজনায় টাকা পেয়েছে, টাকা উইথড্র করতে পারছে নি। কারণ হচ্ছে বন প্লটে দীর্ঘদিন যাবৎ বসবাস করে, সেই কারণে যখন আবাসের টাকা ঢুকেছে টাকা তুলতে পারছে না। কেননা বন প্লটে যেহেতু আবাসের ঘর করতে পারবে না, সেই কারণে বন দপ্তর জায়গা দিতে চাইছেনি। সেই কারণে খুবই অসুবিধায় আছে, অসহায় হয়ে আছে। 12 জন যে আছে প্রত্যেকেরই মাটির বাড়ি, ছেলে পেলেকে নিয়ে খুব সংসার করতে খুব অসুবিধা হচ্ছে। টাকা অনেকেরই ক্রেডিট হয়ে গেল, কিন্তু টাকাটা তুলতে পারছে না। লিস্টের নাম ছিল বাংলা আবাস যোজনাতে, টাকা পেয়েছে। জায়গাটায় ওরা বসবাস করছে, ওই জায়গাটা হচ্ছে বন দপ্তরে। সেখানে দাঁড়িয়ে বন দপ্তরের কাছে আমরা অনেকবার গেছি, সরকারি আধিকারিক কাছে, তাদেরও আমরা জানিয়েছি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন দপ্তরকে আমরা অবগত করছি, যেহেতু ওদের পাট্টাটা যদি ওরা পেয়ে যায় ওরা বাড়ির কাজ আরম্ভ করবে। বন দপ্তরে জানিয়েছি, আমরা আশা করছি হয়তো কিছুদিনের মধ্যেই ওরা পাট্টা পেয়ে যাবে। দেখছি ওদের যদি পাট্টা দেওয়া যায়, কোনো জমি থাকে সেটা যোগাযোগ করে দেখা হবে বিডিও সাহেবের সঙ্গে, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মকর্তাদের সঙ্গে আমরা দেখে আলোচনা করে জানাবো কি অবস্থা দেখা যেতে পারে। আসছি পরবর্তী খবরে। গড়িয়ার কাছে বাইপাসের ওপর ঢালাই ব্রিজে যানজট রোজের সমস্যা, আর সেই সমস্যা মোকাবিলায় উদ্যোগী কেএমডিএ। চওড়া হবে ইএম বাইপাস, পাশাপাশি পাটুলিতে তৈরি হবে ফুট ওভারব্রিজ। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। গড়িয়ার কাছে এই রাস্তার উপরেই ঢালাই ব্রিজ, অফিস টাইমে গাড়ির ভিড়, চরম যানজট। এটাই এই মোড়ের চেনা ছবি। এই ছবি বদলাতে উদ্যোগী কেএমডিএ। ঢালাই ব্রিজ লাগোয়া এলাকায় ইএম বাইপাসের সম্প্রসারণ হবে। 4 কোটির বেশি টাকা বরাদ্দ হয়েছে। প্রচুর মানুষ যাতায়াত করে, মেট্রো থেকে নেমে তারা যাতায়াত করে, অটো রুটগুলো আছে, প্রচুর যানজট হয়। ওই জন্য এই ঢালাই ব্রিজ সম্প্রসারণ হলে মানুষের অত্যন্ত উপকার হবে এবং কেএমডি তাই ব্যবস্থা নিয়েছে। এত গাড়ি ঘোড়া ট্রাফিক আছে যে এই কাজটা হলে অনেক সুবিধা হবে মানুষের। মাস 3-4 মধ্যে চালু হয়ে যাবে, এই অর্থবর্ষে তো চালু হবেই প্রথম দিন। কামালগাজী থেকে পাটুলি যাওয়ার গুরুত্বপূর্ণ মোড় এই ঢালাই ব্রিজ। এখানেই কলকাতা মেট্রো রেলের ব্লু লাইনের শহীদ ক্ষুদিরাম স্টেশন। রোজ প্রচুর লোকের যাতায়াত, এখানে সরু রাস্তায় রোজ ঝুঁকির যাতায়াত। এই যে জ্যামটা সেই মানে রোকেকালী মন্দির পর্যন্ত চলে গেছে, এই জায়গাটা যদি ঠিক হয়ে যায় তাহলে এই জ্যামটা অনেকটা হবে। কত রিস্ক, এই জায়গাটা থেকে পড়ে গেলে মানুষ
যেখানে কিভাবে যাওয়া আসা করছে দেখুন, বাই চান্স পড়ে গেলে কোনো মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, স্পিড হয়ে যাচ্ছে, সব সময় এরকম। এটা খুব চওড়া করার জন্য খুবই ভালো হয়, এটা যদি চওড়া করে দেয় মানে খুবই দরকার। এটা ঢালাই ব্রিজে একটা অসম্ভব জ্যাম তো থাকেই এই অফিস টাইমেরটাতে, সিগন্যালটাতে যেহেতু রাস্তাটা একটু ন্যারো আছে তো ওপাশ থেকে আসতে জ্যামের একটা অসম্ভব দেরি আমাদের হয়ে যায় অফিস টাইমে। কামালগাছির দিক থেকে যে রোডটা আছে ওখান থেকে এখন দিনে দিনে গাড়ির প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে রাস্তা চওড়া হলে তো যে কোনো আমাদের নিশ্চয়ই সুবিধাই হবে। চওড়া রাস্তায় গাড়ির গতি বাড়ে, যানজট কমে। ইএম বাইপাসের সম্প্রসারণ হলেও এই ছবি দেখা যাবে ঢালাই ব্রিজ সংলগ্ন এলাকায়। রাস্তা পারাপার করতে সমস্যা হতে পারে পথচারীদের, এতে ফের যানজট বাড়তে পারে। এই পরিস্থিতিতে পাটুলিতে নতুন ফুট ওভারব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছে কেএমডিএ। পাটুলি মোড় থেকে ঢালাই ব্রিজ যাওয়ার যে জায়গা, সেখানে দীর্ঘ বেশ কিছুদিন ধরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, যখন একেবারে অফিস টাইম সেখানে কিন্তু প্রবল যানজটের সৃষ্টি হয়। এই যানজট এড়াতেই বেশ 4 বছর আগেই এই ফুট ওভার ব্রিজের জন্য প্রস্তাব পেশ করা হয়েছিল। তখন বিষয়টি বাতিল হয়ে গেলেও ইতিমধ্যে কেএমডিএর তরফ থেকে একটি টেন্ডার পাস করা হয়েছে যে এই পাটুলি মোড়ে তৈরি হতে চলেছে ফুট ওভার ব্রিজ। একটা ফুটব্রিজ মানে দরকার আছে, এখানে এত গাড়ি চারদিক দিয়ে গাড়ি আসে, ক্রস করাই যাচ্ছে না। ওর থেকে ওটা হলে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট, খুবই ভালো। ওখানে পপুলেশন কম ছিল, এখন যেহেতু এত ডেভেলপ হয়ে গেছে, প্রচুর মানুষ আসছে, গাড়ি আছে, তাই চলাফেরার অসুবিধা হচ্ছে। আমরা একটা ফুট ওভার ব্রিজ ওখানে পরিকল্পনা করেছি, শিগগিরই কাজ শুরু হবে। রাস্তা সম্প্রসারণ, নতুন ফুট ওভার ব্রিজ, কেএমডিএর আশা কয়েক মাসে বদলে যাবে ঢালাই ব্রিজ সংলগ্ন ইএম বাইপাসের চেহারা। ইএম বাইপাস থেকে সারদান বাইপাস সংযোগস্থল গড়িয়া ঢালাই ব্রিজ। দীর্ঘদিন ধরে অফিস টাইমে জ্যামের জেরে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। কেএমডিএর উদ্যোগ, প্রশস্ত হতে চলেছে এই ঢালাই ব্রিজ, প্রায় 4 কোটি টাকার প্রজেক্ট। আগামী 3 মাসের মধ্যেই শুরু হবে এই কাজ এবং এই দীর্ঘদিনের ভোগান্তি থেকে কিছুটা হলেও রেহাই পেতে চলেছে সাধারণ মানুষ। এবং দীর্ঘদিন ধরে এই রাস্তা সরু হওয়ার জন্য ইএম বাইপাস থেকে সারদান বাইপাসে অফিস টাইমে উঠতে প্রায় কার্যত কালঘাম ছোটাতে হয় সাধারণ মানুষকে। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। এখনই বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। চৈত্রে শীতের আমেজ, ঝড় বৃষ্টিতে নামলো পারদ, দক্ষিণবঙ্গ জুড়ে এক ধাক্কায় নামলো তাপমাত্রা। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 9 ডিগ্রি কম থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, সামনের সপ্তাহটা কেমন থাকবে ওয়েদার, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, ঝড় বৃষ্টিতে তাপমাত্রা নামছিল এবং কলকাতায় আজ যে তাপমাত্রার পরিসংখ্যান দেখা যাচ্ছে তাতে গতকাল দিনের তাপমাত্রাটা সব থেকে বেশি নেমেছে এবং অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্বাভাবিকের তুলনায় 9 ডিগ্রি সেলসিয়াস নিচে এবং গতকালের তুলনায় কাল যে তাপমাত্রা হয়েছে সেটা প্রায় 5 ডিগ্রি কমেছে তাপমাত্রা। অর্থাৎ এই যে তাপমাত্রা কোনো জেলাতে 3 থেকে 4 ডিগ্রি, কোথাও 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কমেছে দিনের তাপমাত্রাটা। তার ফলেই একটা শীতের অনুভূতি কার্যত এসছে এবং এই যে তাপমাত্রা আজ মোটামুটি এরকমই তাপমাত্রা থাকবে, বড়সড় পরিবর্তন নেই। আগামীকাল সোমবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আজও বেশ কিছু জেলাতে পরিষ্কার আকাশ থাকবে এবং তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে এবং বুধ বৃহস্পতিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। চৈত্র শীতের আমেজ, ঝড় বৃষ্টিতে নামলো পারদ। বাঁকুড়া বিষ্ণুপুরে তাপমাত্রা নামলো 20 ডিগ্রিতে। মার্চ মাসেও গরম জামা পরে রাস্তায়। আর এর পাশাপাশি যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, বিষ্ণুপুরের ছবি দেখালাম এবং এর পাশাপাশি শিলিগুড়ির দিকেও নজর রাখতে হবে, কারণ গতকাল উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে, আজকেও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। 2 জেলা থেকে আমাদের 2 প্রতিনিধি রয়েছেন। বাঁকুড়া থেকে রয়েছেন দেবব্রত আর শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পার্থ। প্রথমে বাঁকুড়ার দিকে নজর রাখি, কারণ চৈত্রে শীতের আমেজ, ঝড় বৃষ্টিতে পারদ নেমেছে বাঁকুড়াতে। কি পরিস্থিতি দেবব্রত সকাল থেকে? একদমই, দেখো আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 40 ডিগ্রি সেলসিয়াস। সেখানে দাঁড়িয়ে একেবারে এলাকার মানুষ যারা ছিল যে কখন একটু বৃষ্টি হবে, কখন স্বস্তি পাবে, সেখানে দাঁড়িয়ে কয়েকদিন টানা বৃষ্টিপাতের জেরে এক ধাক্কায় পারদ নেমেছে 20 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই শীতের আমেজ সকাল থেকে যে সমস্ত মানুষরা গন্তব্যে বেরিয়েছে তারা ভারী পোশাকেই বেরিয়েছে, সোয়েটার, মাফলার, চাদর জড়িয়ে কিন্তু সকালে বেরোতে হচ্ছে।
সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও কিন্তু সূর্যের উঁকিঝুঁকি দেখা যাচ্ছে এবং হাওয়া অফিস থেকে যেমনটা জানানো হচ্ছে বেলার দিকে বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ তেমনটা ঊর্ধ্বমুখী কিন্তু হবে না, তবে সকাল থেকেই এই শীতের আমেজ রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে শীতকালের যে অনুভূতি, সেই অনুভূতি মন্দিরনগরী শহর এই বিষ্ণুপুরে জনেরা বেশ, অর্থাৎ বিষ্ণুপুরে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে, মনোরম পরিবেশ রয়েছে এই মুহূর্তে। আর শিলিগুড়ি দিকেও নজর রাখবো, কারণ শিলিগুড়িতে আবার গতকাল থেকে বৃষ্টি হয়েছে, আজকেও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস কি বলছে, কি অবস্থা সকাল থেকে জানবো। পার্থ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, শিলিগুড়িতে কি ছবি সকাল থেকে? উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হাওয়া অফিস বলেছে। একেবারে তাই, দেখো আজও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ থাকছে। পাহাড় এবং সমতলে বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টি হবে। ইতিমধ্যেই শিলিগুড়িতে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় ভোরের দিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি কিন্তু থাকবে। কিন্তু শিলিগুড়ি নয়, ডুয়ার্সও কিন্তু সকাল থেকে ভিজছে, ঠিক তেমনি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে সর্বত্র উত্তরবঙ্গের প্রায় সমতলে প্রতিটি জেলাতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও ঝড়েরও কিন্তু পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা। এবং গতকালই আমরা জানি যে সান্দাকফুতে কিন্তু বরফ পড়েছিল এবং আজও কিন্তু পাহাড়ে বেশ কিছু অংশে শিলা বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে। স্বাভাবিকভাবেই যে দুর্যোগের কথা হাওয়া অফিস জানিয়েছিল যে উত্তরবঙ্গ দিকে থাকবে, সেই দুর্যোগ কিন্তু অব্যাহত রয়েছে। বেশ বেশ, একেবারেই ধন্যবাদ পার্থ। আর এই বৃষ্টির জেরে গত কয়েকদিনের বৃষ্টিতে চিন্তায় বাঁকুড়ার ফুল চাষিরা, কারণ শিলা বৃষ্টিতে ফুল চাষের ক্ষতি হচ্ছে। বিষ্ণুপুরের যারা রয়েছেন চাষিরা যারা রয়েছেন কি বলছেন, কারণ এই বৃষ্টিতে বাঁকুড়ার ফুল চাষিরা যারা রয়েছেন তারা চিন্তায় রয়েছেন। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, চাষিরা যারা রয়েছেন কি বলছেন, কারণ গত কয়েকদিন বৃষ্টিতে বিপত্তি তো হয়েছে অনেকটাই, কি বলছেন চাষিরা, কিভাবে সামাল দেবেন নিজেদের? একদমই, দেখো কপালে চিন্তার ভাঁজ ফুল চাষিদের, চরম সমস্যায় রয়েছে তারা জানাচ্ছে কয়েকদিন আগেই অর্থাৎ বিগত রবিবারে শিলাবৃষ্টি হয়েছে এই এলাকা জুড়ে, সেখানে একটা ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে ফুল চাষিদের। তার উপর এই 3 দিন ধরে বৃষ্টিপাত, যার জেরে কিন্তু কৃষকরা যেমনটা জানাচ্ছেন, যারা ফুল চাষি তারা জানাচ্ছেন এতে করে ফুল গাছের গোড়ায় জল জমে গেলে ফুল নষ্ট হয়ে যাবে, ফুলের গাছের ক্ষতি হবে। ইতিমধ্যেই পচতে শুরু করেছে একাধিক জমির ফুল, কারণ তারা জানাচ্ছেন মহাজনের কাছে ঋণ নিয়ে তারা ফুল চাষ করেন, এই ফুল চাষের উপর তাদের জীবিকা চলে, এই ফুল বিক্রি করে তারা সংসার চালান, আগামী চাষ করেন, মহাজনের ঋণ পরিশোধ করেন। এবার এই বিপুল পরিমাণে যে ফুল নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাবে, এই চিন্তাতেই কিন্তু রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের। তারা মনে করছেন এই পরিস্থিতিতে সরকারি সাহায্য পেলে হয়তো তারা একটু সুরাহা পাবে। ধন্যবাদ। সবথেক আগে একবার শিলাবৃষ্টি হয়ে গেছে, ফুল নষ্ট হয়ে গেছে, ফুল বিক্রি করতে পারছি না, আবার বৃষ্টি হচ্ছে আরো নষ্ট হবে, আরো ক্ষতি হয়ে যাবে, এত ফুল পাবোই না তো। লন্ডন সফরে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে রওনা। সোমবার লন্ডনে ভারতীয় হাই কমিশনে বৈঠক, বিনিয়োগ টানতে মঙ্গলে ব্রিটিশ শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে নারী ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। সফর নিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা রাজ্যপালের। বৃষ্টি ও ধসে ব্যাহত মেরামতি, 4 দিন জলকষ্টে উত্তর হাওড়ার 14 ওয়ার্ড। বিকল্প পথে পদ্মপুকুর ও আনন্দনগর থেকে পাইপ সংযোগের কাজ, সমস্যা সমাধানে তৎপর পুরসভা। সরজমিনে মন্ত্রী, কালকের আগে পুরোপুরি স্বাভাবিক হবে না জল সরবরাহ, আপাতত ট্যাঙ্কের জলই ভরসা। হাওড়ার জলকষ্টে ঝোপ বুঝে কোপ, নির্জলা এলাকায় জলের কালোবাজারে। 40 টাকার জল বিক্রি 300 টাকায়, না বিশ্বাস সাধারণের। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরব খোদ বিধায়ক, কড়া পুলিশি পদক্ষেপের দাবি। হাওড়ার বেলগাছে আবর্জনা যন্ত্রণা, জঞ্জালে চাপের রাস্তায় দফায় দফায় ধসেছে পাম্পিং স্টেশনও। নতুন করে বাড়ি দোকানে ফাটল, সতর্কতায় মাইকিং। ঘর ছাড়া বহু, চড়ছে ক্ষোভের পারদ, রাস্তায় পাইপ ফেলে বিক্ষোভ। এবার মারমুখী দিলীপ ঘোষ।